নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। অপরাধ দমনে মিলছে সাফল্য, জলপাইগুড়ি জেলা পুলিশের হিসেব নিকেশের খাতায় 2024। গরুবাথান পিকনিক স্পটে নকশাল বস্তির কাছে বুনো হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির, এলাকা জুড়ে চাঞ্চল্য। এবার আসছে বিস্তারিত সংবাদে। সালতামামির হিসেব নিকেশ ফেলে আসা বছরকে সাফল্যের বছর হিসাবে দেখছে জলপাইগুড়ি জেলা পুলিশ। অপরাধ দমনে মিলেছে সাফল্য, এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খন্ডেবাহালে জানিয়েছেন, 46 জন অপরাধী অপরাধের সাজা পেয়েছেন। তার মধ্যে 16টি পক্সো, 8টি খুনের অপরাধের সাজা শুনিয়েছে আদালত। 2023 সালের তুলনায় চুরির ঘটনা কমেছে। 2023-এ 350টি চুরির ঘটনা নথিভুক্ত হয়, 24-এ তা কমে হয়েছে 211টি। চুরি এবং ছিনতাই প্রতিরোধের পাশাপাশি চোরাই সামগ্রী উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তারেও সাফল্য এসেছে। তারই মধ্যে উল্লেখযোগ্য বেসরকারি ব্যাংকে কয়েক লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা এবং তা উদ্ধার। অপরাধীকে গ্রেপ্তারের পাশাপাশি জলপাইগুড়ি শহরের দিনবাজারে সোনা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টা রুখেছে পুলিশ। ফেলে আসা বছরে চুরি যাওয়া 75টি মোটরবাইক, 475টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। সাইবার অপরাধ দমন, বন্যপ্রাণী উদ্ধার, মাদক পাচারের বিরুদ্ধেও সাফল্য এসেছে। জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খন্ডেবাহালে জানিয়েছেন এমনটাই। এবছর আমরা প্রথমবার এটা শুরু করেছি কি আমাদের 2024-এর জেলা পুলিশের পক্ষ থেকে কীভাবে কাজ হয়েছে, আমরা কীরকম জেলা পুলিশ পুরো বছর মানুষের জন্য কি কাজ করেছে সেটা আমরা আজকে তুলে ধরেছি। এর মধ্যে আপনারা দেখেছে আমরা মেনলি যেটা ইম্পর্টেন্ট, যেটা আমরা 46 কেসেস মধ্যে আমরা কনভিকশন পেয়েছি এবছর। প্রথমবার জেলা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এত বড় সাফল্য পেয়েছে। তার মধ্যে ইম্পর্টেন্ট কেসেস আমাদের পক্সো কেসেস মধ্যে আমরা 16টা কেসেস মধ্যে কনভিকশন পেয়েছে। মার্ডার কেসেস যারা 8টা ওর মধ্যে কনভিকশন পেয়েছে, আর বাকি আদার সেকশন মধ্যে যে কেসেস ছিল ওটা কনভিকশন হয়েছে। তার সত্ত্বে আর বাকি যে ক্রাইম মধ্যে আপনারা দেখেছে এবছর আমরা থেফট কেসেসের সংখ্যা অনেকটা কমেছে। লাস্ট ইয়ার আমাদের মোট 350 কেসেস ছিল, এবছর আমরা 211 কেসেস পুরো বছর মধ্যে থেফট কেসেস হয়েছে। এটা আমরা অনেকটাই ডিটেক্ট করেছে, রিকভারি করেছে। মধ্যে মোট যেটা রিকভারি ছিল আমাদের, যেটা এখানে এক্সিস ব্যাংকে যে কেস হয়েছিল, ছিনতাই হয়েছিল, সেটা আমরা ডিটেক্ট করেছিল, মানি রিকভারি হয়েছে। তারপরে আমাদের দিন বাজারের এখানে একটা অ্যাটেম্প্ট হয়েছিল ডাকাতির জন্য, সেই কেসটাই পুরো ব্লাইন্ড কেস আমরা ডিটেক্ট করেছে। ওই পুরোটা টিম আমরা অ্যারেস্ট করেছে, উত্তরপ্রদেশ থেকে গাড়ি রিকভারি করেছে ওর মধ্যে। তারপরে আমাদের বাকি থেফট কেসেস যে ছিল ওর মধ্যে যে মালটা আমরা রিকভারি, যেটা আমরা প্রপার্টি রিকভারি করেছিল, কোর্টের মাধ্যমে সে প্রপার্টিটা আমরা ফেরত দিয়েছে। বাইকের মধ্যে এই মধ্যে আমরা বড় সাফল্য পেয়েছে, বড় গ্যাং আমরা ডিটেক্ট করেছিল, সেই জন্য আমরা 75 বাইকস আমরা রিকভারি করতে পেরেছি। আর এটার মধ্যে শুধু জলপাইগুড়ি জেলার নেই, অন্য ডিস্ট্রিক্টের যে বাইকস ছিল সেটা আমরা রিকভারি করেছি। আর সেই বাইকটা আমরা যে ওনার্স ছিল ওনাদেরকে ফেরত দিয়েছে। আমরা অনেকগুলো মোবাইল 475 মোবাইলস আমরা রিকভারি করেছি, এটা মিসিং ইয়া হারিয়েছিল। সেই মোবাইলটা আমরা যে ওনার্স আছে ওনাদেরকে ফেরত দিয়েছে। এর মধ্যে তারপরে আমাদের যে সাইবার ক্রাইমের যে অনেকবার যেটা অনলাইন ট্রানজ্যাকশন মধ্যে যে ফ্রড হয়, ওর মধ্যে মোট আমরা এবছর 47 লাখ রুপিস আমরা রিকভারি করতে পেরেছি। আর যে ওনার্স যারা ভিকটিম ছিল ওনাদেরকে আমরা ওই টাকাটা ফেরত দিয়েছি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। গরুবাথান ব্লকের পিকনিক স্পটের নকশাল বস্তির কাছে বুনো হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনায় ওই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, গরুবাথান ব্লকের নকশাল বস্তি হল একটি অন্যতম বিখ্যাত পিকনিক স্পট। বুধবার 1 জানুয়ারি আনুমানিক দুপুর 2টো নাগাদ নকশাল বস্তির কাছে জলঢাকা নদীর ওপারে ভুটান সীমান্ত সংলগ্ন এলাকায় একটি বুনো হাতির সামনে পড়ে যান এক ব্যক্তি। হাতিটি ব্যক্তিকে আক্রমণ করেছে। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বুনো হাতির হামলায় মৃত্যুর ঘটনা স্বীকার করে নিয়েছেন খুনিয়ার রেঞ্জার সজল কুমার দে। জানা গিয়েছে, এদিন দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছে বিজেপি। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের ডিভিসি রোডের বিজেপির জেলা কার্যালয়ে হাজির হলেন লকেট চট্টোপাধ্যায়। পুরনো সমস্ত সমস্যা মান অভিমান ভুলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি রাজ্যের দ্বিতীয় শক্তি। এর আগে বিধানসভা ভোটে 77টি আসন পেয়েছিলেন তাঁরা। একটাই বার্তা থাকবে যে আমরা 2021-এ আমরা 77টা বিধায়ক পেয়েছিলাম, 2024-এ আমরা 12 জন সাংসদ পেয়েছি এবং আমরা জানি যে এই পশ্চিমবঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টিকেই একমাত্র বিকল্প হিসেবে মনে করে বাংলার মানুষ। সেটার প্রমাণ দেখিয়েছে নর্থ বেঙ্গল। সবচেয়ে বেশি বিধায়ক নর্থ বেঙ্গল থেকে লাস্ট বিধানসভায় আমরা মানুষ জিতিয়েছিলেন, মানুষের আশীর্বাদে আমাদের বিধায়করা জিতেছিলেন এবং বিধানসভাতে গিয়েছিলেন। এবং আগামী 2026-এর এই বছর পড়তে পড়তেই আমাদের বিধানসভার দামামা বেজে গেছে এবং আমাদের যা ভেতরে আমাদের মন খারাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেসব গ্লানি ছিল সেগুলোকে মুছে দিয়ে আমরা নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে যাব এবং আমরা আশা করি যে 2021-এ আমরা 77 পেয়েছি, কিন্তু 2026-এ আমাদের পশ্চিমবাংলার আমরা ভারতীয় জনতা পার্টি থেকে আমরা তাদের স্বপ্ন পূরণ করতে পারবো এবং আমরা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো সরকার গড়ার জন্য। অন্যদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে আক্রমণের ঘটনার জন্য তীব্র ধিক্কার জানালেন লকেট। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। দেখুন, ভারত সরকার কি পদক্ষেপ নেবে না নেবে সেটা আমরা আগামী দিনে ভবিষ্যতে দেখতে পাবো। আমরা 100% নিশ্চিত যে ভারত সরকারকে নিশ্চয়ই নিতে হবে। অন্যান্য দেশ নেবে, ভারত সরকারও নেবে, সবাই নেবে, এটা দেশের ব্যাপার আছে। কিন্তু একটা রাজ্যে তিনি বারবার করে বাংলার পরিবার, বাংলার সমাজ এত কথা বলে। এই পরিবারগুলোই তো বিশেষ অনেক তাদের আত্মীয় স্বজন রয়েছে, তারা বাংলাদেশে থাকে। অনেক নেতা মন্ত্রীরা রয়েছেন, তাদের আত্মীয় স্বজন রয়েছে, তাদের পরিবার বাংলাদেশে থাকে, তাদের পূর্বপুরুষ বাংলাদেশে থাকে। তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন বা যে কোনো ধরনের নেতা নেত্রী বলুন, তারা কেন কথা বলছে না এই নিয়ে? আর ফিরহাদ হাকিম তো ছেড়েই দিন, যেখানে তিনি মিনি পাকিস্তান বলতে পারেন, যেখানে তিনি বলতে পারেন যে লঘুকে আমরা সংখ্যাগুরু করে দিতে পারি, এই ধরনের কথা যারা বলতে পারে, আমার মনে হয় এদেরকে এই পদে না থাকাই ভালো। দিদি, এক স্যান্ডেলে দিলীপ ঘোষ বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছে। হ্যাঁ, এক স্যান্ডেলে দিলীপ ঘোষ বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছে। নিশ্চয়ই সেটা উচিত করা, কিন্তু বাংলাদেশে এত আমাদের হিন্দুদের ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে, আমরা কি বা করতে পারছি? আমরা তো সেখানে সিকিউরিটি আছে, অন্য দেশ আছে, আমরা সেখানে যেতে পারবো না, কিন্তু আমরা এখানে আওয়াজ তুলতে পারি, আমরা এখানে পণ্য বয়কট করতে পারি। তবে যদি বাংলাদেশের যারা রয়েছেন তাদের যদি ভ্রুক্ষেপ হয়, আমরা সেটাই করতে পারবো। কিন্তু আমাদের তো করতে তো হবেই, আওয়াজ তো তুলতেই হবে। আমরা এসছি কেন পৃথিবীতে? শুধু নিজেরা বাঁচার জন্য এসছি না, সমাজটাকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি সাফারি কর্মী একতা মঞ্চের সদস্যরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পুরসভায় দরবার করলেন। দাবি পূরণ না হলে আগামী 6 জানুয়ারি থেকে পুরসভার গেটে লাগাতার বিক্ষোভ করার কথা ছিল মঞ্চের তরফে। তবে বৃহস্পতিবার পুরসভার প্রতিনিধির কাছ থেকে পাওয়া আশ্বাসের ভিত্তিতে আপাতত অবস্থান বিক্ষোভ স্থগিত রাখা হচ্ছে বলে মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে সমস্ত অস্থায়ী কর্মীদের ইপিএফ প্রদান করতে হবে, পুরসভা থেকে সব কর্মীদের ঝাড়ু কোদাল দিতে হবে, সব কর্মীদের ছুটি রেজিস্টার করতে হবে, সব সাফাই কর্মী এবং তাদের পরিবারদের স্কিল ডেভেলপমেন্টে সহায়তা করতে হবে, 5 বছরের ঊর্ধ্বে সব অস্থায়ী কর্মীদের স্থায়ী করা সহ মোট 10 দফা দাবি হয়েছে। আগামী দিনে দাবি পূরণ না হওয়া পর্যন্ত বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চের পক্ষ থেকে। সাফাই কর্মী একতা মঞ্চের তরফ থেকে আসছিলাম। আমরা গত 20 আগস্টে ভাইস মেয়রের কাছে একটা ডেপুটেশন দিয়েছিলাম। ডেপুটেশনের মধ্যে উনি 10টা দাবি ছিলেন, 10টার মধ্যে উনি 9টা দাবি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনাদের পূরণ হবে, কিন্তু আজ পর্যন্ত পূরণ হয়নি। তাই আমরা আবার আজকে চেয়ারম্যানের কাছে আসলাম
ডেপুটেশন দিতে যে আমাদের যে উনি 9টা দাবি আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখনও কোনো দাবি পূরণ হয়নি। যে আমরা বাধ্য হয়ে 6 তারিখ থেকে আমরা গেট বিক্ষোভ 6 তারিখ থেকে 3 দিনের জন্য গেট বিক্ষোভ চালু করবো, পৌরসভার গেট বিক্ষোভ। তো পৌরসভার থেকে চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান দুজনই ছিলেন। উনি বলেছেন, উনি আশ্বাস দিয়েছেন যে ডিসেম্বর থেকে তোমাদের মায়না বৃদ্ধি হয়ে গেছে, ওটা ডিসেম্বর থেকে বৃদ্ধি হয়ে গেছে, ওটা তোমরা জানুয়ারিতে মায়না পাওয়া, বর্ধিত মায়না তোমরা জানুয়ারিতে পাওয়া। আর বাকি যতগুলো মানে দাবি আছে সব দাবি উনি বলেছেন যে সব দাবি তোমাদের মানা হবে। কি বলেছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুজনেই বলেছেন। কি মূলত সন্তুষ্ট? আমরা আপাতত প্রতিশ্রুতি পেলাম, প্রতিশ্রুতি হিসাবে যদি উনি করে থাকেন তাহলে সন্তুষ্ট থাকবো। যদি আমাদের প্রতিশ্রুতি পালন না করে তাহলে আমরা বাধ্য হয়ে গেট বিক্ষোভ করবো বা বৃহত্তর আন্দোলন, বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। না, আমার বিশ্বাস এটা কোনোদিনই বিক্ষোভ করবে না। তার কারণটা হচ্ছে যে জলপাইগুড়ি পৌরসভা তার প্রতিটি কর্মচারীর প্রতি, সে পার্মানেন্ট হোক, ক্যাজুয়াল হোক, কন্ট্রাকচুয়াল হোক, তার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং সহনশীল। ওদের যে একটা দাবি ছিল যে মায়না বাড়ানোর জন্য, সেটাই যে যারা ক্যাজুয়াল রয়েছে বা আনটিল রয়েছে বা 53 বা 51 যারা রয়েছে, সেটা বাড়ানোর জন্য যেটা ওদের বক্তব্য ছিল 5 বছর 10 বছর করে, ইতিমধ্যেই আমরা তার বাড়ানোর কাজকর্মটা শুরু করে দিয়েছিলাম এবং তার এফেক্ট আমরা মানে ডিসেম্বর থেকে দেবো, যেটা জানুয়ারি থেকে পাবে। যদি জানুয়ারিতে সে মায়নাটা বৃদ্ধি মানে বর্ধিত মায়না যদি না ঢোকে, সেটা এরিয়ার আকারে তারা পরে পেয়ে যাবে। এটা সেকেন্ড। আমরা যেটা দীর্ঘ সময় গ্র্যাচুইটি দেওয়া বন্ধ ছিল, ঠিক আছে, যে আমরা কিন্তু যারা পার্মানেন্ট যারা স্টাফ রয়েছে, যাদের পিপিও আসছে, তাদের কিন্তু আমরা এই বছর দুর্গাপূজার আগে একটা পার্সেন্টেজ আকারে তাদের কিন্তু গ্র্যাচুইটি দেওয়া শুরু করেছি। আবার দুর্গাপূজার আগে দেবো। কারণ দেখুন, পৌরসভাকে কী করতে হয়, নিজের আয় থেকে গ্র্যাচুইটি এবং পেনশন দিতে হয়। আর আপনারা জানেন যে জলপাইগুড়ি শহরে বহু প্রমোটার বিল্ডিং বানিয়েছে, কমপ্লিশন সার্টিফিকেট নেয়নি। বহু প্রমোটার তাদের ফ্ল্যাট বিক্রি করেছে, কিন্তু যাদেরকে বিক্রি করেছে তাদের ইলেকট্রিক কানেকশন নিয়েছে, কিন্তু পৌরসভা থেকে চিঠি করা সত্ত্বেও তাদের কাছ থেকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট তাদের মিউনিসিপ্যাল মিউটেশন ছাড়া তাদেরকে ইলেকট্রিসিটি কানেকশন দিয়েছে। এর ফলে তারা পৌরসভার আয়কে এড়াতে চাচ্ছেন। যারা 20 লাখ টাকা, 25 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে যারা একটা ফ্ল্যাট কিনতে পারে বা বাড়ি তৈরি করতে পারে বা গ্যারেজ কিনতে পারে, তারা পৌরসভাকে, সরকারকে তার মিউটেশন ফি দেবে না। তো এই আয়টা আমরা যতটা বাড়াতে পারবো, ততটা আমরা কর্মচারীর প্রতি খরচা করতে পারবো, তত আমরা উন্নয়নে খরচা করতে পারবো। এইটা আজকে একটা সুনির্দিষ্টভাবে আলোচনা হলো। এছাড়া আমরা অলরেডি ক্যাজুয়াল স্টাফদের জন্য আমরা অলরেডি এই লিভ রেজিস্টার, মানে ছুটির রেজিস্টার যেটা আগে ছিল না, সেটা চালু করা হয়েছে। তাই জলপাইগুড়ি পৌরসভা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিংয়েই যাচ্ছে, ঠিক আছে, তাই জন্য ওরা সন্তুষ্ট হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। গুটি গুটি পায়ে রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় 75 বছরে পা দিল। সেই কারণেই প্লাটিনাম জয়ন্তী পালন করছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হয়ে গেল বৃহস্পতিবার, চলবে 2 দিন। এছাড়াও সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্লাটিনাম জয়ন্তী পালিত হবে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ষপূর্তির শুভ সূচনা হয়। সূচনা করলেন রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায়। এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, স্কুল পরিচালন কমিটির সভাপতি শেখ ওমর ফারুক, তপন রায় প্রমুখ। অনুষ্ঠান শুরু হওয়ার আগে স্কুলের পক্ষ থেকে বিভিন্ন ট্যাবলো সাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 75 বছর উপলক্ষে প্রাক্তনীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান হলো। এছাড়াও স্কুল থেকে প্রচুর নামি দামি ফুটবলার তৈরি হয়েছে, যারা বর্তমানে কলকাতার বিভিন্ন বড় বড় ক্লাবে খেলছেন। সেই কারণে প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয় 75 বছর পূর্তি উপলক্ষে। এ বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, একটা হচ্ছে 2025 2রা জানুয়ারি, একটা আজকে ঐতিহাসিক দিন। রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত সুকানি অঞ্চলের রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উৎসব। যে জয়ন্তী উৎসবে আমি আমার লাইফে প্রচুর এরকম স্কুলে বিভিন্ন উৎসব প্লাটিনাম উৎসব দেখেছি, কিন্তু এরকম এবারে এত বর্ণাঢ্য শোভাযাত্রা, মানে রেকর্ড। মানে আমার লাইফে যত স্কুলে যত উৎসব গিয়েছি, মানে এত রেকর্ড সংখ্যক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে, মানে কল্পনা করা যায়। প্রায় সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজগঞ্জ MN হাই স্কুল থেকে রাজগঞ্জ কলেজ, ওখান থেকে আবার ব্যাক করে কালীনগর স্কুল, টোটাল 6 কিলোমিটার
এই যে বর্ণাঢ্য সভাতে হাজারো হাজারো ছাত্রছাত্রী, হাজারো হাজারো শিক্ষক, হাজারো শিক্ষক না মানে শিক্ষক শিক্ষিকা, এই বিদ্যালয়ে পুরাতন শিক্ষক, এই বিদ্যালয়ে পুরাতন প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী যারা আছে, যেভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার প্লাটিনাম জয়ন্তী উৎসবে যেভাবে শোভাযাত্রার যে আয়োজন করেছে, মানে এত সুন্দর, মানে আমার লাইফে প্রথম এত রেকর্ড সংখ্যক বর্ণাঢ্য শোভাযাত্রা দেখলাম। অন্যদিকে স্কুল পরিচালন কমিটির সভাপতি শেখ ওমর ফারুক জানান, আজকে আমাদের রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চতর বিদ্যালয়ের ৭৫তম বর্ষ উদযাপন শুরু হলো। এই শুরুর অনুষ্ঠানে আমাদের উপস্থিত ছিলেন বিধায়ক এবং প্রাক্তন ছাত্রছাত্রী সবাই। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে একটা বর্ণাঢ্য র্যালি, সুন্দর শোভাযাত্রা একটা হলো। এই শোভাযাত্রা এখনই শেষ হলো। এই শোভাযাত্রা দীর্ঘ 5 কিলোমিটার ধরে চললো এবং আগামীকালও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বিভিন্ন। এছাড়া আমাদের সারা বর্ষব্যাপী আমাদের এই অনুষ্ঠান চলবে। এছাড়া আমাদের এখানে স্বাস্থ্য শিবির চলবে 7 দিনের একটা। সেই স্বাস্থ্য শিবিরে ছাত্র না, শুধু বাইরের লোকরাও এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করতে পারবে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরে এবার শুরু হয়েছে তিস্তা করলা উৎসব, শিল্প সংস্কৃতি ও বাণিজ্য মেলা। স্থান মিলন সংঘ ক্লাব ময়দান, জলপাইগুড়ি। এই মেলায় আপনি পাবেন হস্ত, বস্ত্র, চর্মশিল্পের বিপুল সম্ভার। এছাড়াও রয়েছে ঘর সাজানোর কাঠ, আসবাবপত্র, শীতের সামগ্রী, বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা এবং মেয়েদের বিভিন্ন সাজসজ্জার জিনিস, আর ছোট ছোট শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডও। আমাদের এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল। আমাদের এই মেলার মঞ্চে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আসুন, কেনাকাটা করুন আর আনন্দ উপভোগ করুন। ২রা জানুয়ারি আন্তর্জাতিক বই দিবস। এদিন ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস অনুযায়ী নতুন বই দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। প্রেপ থেকে ৪র্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বই দেওয়া হয়। ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিরুল ইসলাম জানান, নতুন বছরে প্রথম স্কুল খুলল। শিক্ষকদের প্রত্যেক ক্লাসের নাম ধরে ধরে রোল নম্বর অনুযায়ী বই ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়। প্রায় ৭৫০ জন ছাত্রকে বই দেওয়া হয়, এমনটাই জানিয়েছেন প্রধান শিক্ষক। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী নতুন বছরের কার্ড পাঠিয়েছেন, সেই কার্ডও এদিন ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়। বই দেওয়া হচ্ছে প্রত্যেকটা ক্লাস এবং টিচার ধরে ধরে দেওয়া হচ্ছে, আর টিচাররাই দায়িত্ব নিয়ে ক্লাস ওয়াইজ বইগুলো ডিস্ট্রিবিউশন করছে, নাম ধরে ধরে, রোল নাম্বার ধরে ধরে। আর আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রেডিংস কার্ড পাঠিয়েছেন নববর্ষ উপলক্ষে, সেটা আমরা বাচ্চাদের কাছে ডিস্ট্রিবিউশন করলাম। এবং আজকে আবার এই যেহেতু বুক ডে এবং শুভ নববর্ষের উপলক্ষে প্রথম ক্লাস হচ্ছে আজকে, আমরা আজকে চিকেন ভাতেরও আয়োজন করছি বিদ্যালয়ে। সব বাচ্চারাই যাতে খায় সেটার জন্য আমরা সেই আয়োজন করছি। কতজন বাচ্চাদের আজকে বই দেওয়া হচ্ছে? আজকে 750 বাচ্চা আছে প্রেপ থেকে 4 অবধি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আগে থেকেই আবহাওয়া দপ্তরের উত্তরে সতর্কবার্তা দেওয়া ছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শীতের দাপট উত্তরের জলপাইগুড়ি জেলা জুড়ে। বৃহস্পতিবার সকাল থেকে কুয়াশার দাপট জলপাইগুড়িতে। যদিও গতকালের থেকে কুয়াশা কিছুটা কম হলেও ঠান্ডায় জবুথবু জেলাবাসী। একটু শরীর গরম করে নিতে সকাল সন্ধ্যায় আগুন পোহাতে লক্ষ্য করা যায়। বেলা বাড়লেও ঠান্ডার কারণে দোকানপাট অনেকটাই দেরি করে খুলেছে। পাশাপাশি এই সময় অন্যান্য দিনের তুলনায় রাস্তায় মানুষজনের আনাগোনা অনেকটাই কম লক্ষ্য করা যায়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। 4 দিন ব্যাপী জলপাইগুড়ি সরকার পাড়া তারক ব্রহ্ম অষ্টপ্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়ে গেল আজ থেকে। এদিন এলাকার অসংখ্য মহিলাদের কলস যাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এদিন ছিল অনুষ্ঠানের অধিবাস। শুক্রবার শুরু হচ্ছে নাম সংকীর্তন, শনিবার রয়েছে অষ্টকালীন নাম কীর্তন, রবিবার দধিমঙ্গল, মহন্ত বিদায়, ভোগ অন্তে প্রসাদ বিতরণ হবে।
সরকার পাড়া নামযোগ্য কমিটির উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। এ বিষয়ে কমিটির সভাপতি সন্তোষ কুমার বসু বলেন, প্রতিদিন দুবেলা করে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে। অনুষ্ঠানে বহিরাগত শিল্পীরাও থাকছেন বলে জানান তিনি। আজকে আমাদের কলস যাত্রা শেষ হলো। আগামীকাল শতনাম হবে, অষ্টপ্রহর, তারপর হচ্ছে আমাদের পদাবলী চলবে, তারপরের দিন হচ্ছে রবিবার দিন ভোগ, মহন্ত বিদায়। কদিন চলবে? 4 দিন চলবে, আজ থেকে 4 দিন। আর সোমবারে বাউল সঙ্গীত দেওয়ার একটা পরিকল্পনা চলছে, সেটাও হয়তো হবে, সেটা সোমবারে। তারা সবাই বাইরের থেকে আসছে, একজন বীরভূম, আর একজন কলকাতা, আর একজন হচ্ছে দুর্গাপুর। 3 জায়গার থেকে 3 জন। কততম বছর করছে এটা? 5ম বছর। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অপরাধ দমনে মিলছে সাফল্য, জলপাইগুড়ি জেলা পুলিশের হিসেব নিকেশের খাতায় 2024। গরুবাথান পিকনিক স্পটে নকশাল বস্তির কাছে বুনো হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির, এলাকা জুড়ে চাঞ্চল্য। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।